দর্শন কিছুক্ষণ ভাবল, অতঃপর তুহিনের দিকে চেয়ে বলে, তুই কি সত্যি কারো প্রেমে পড়েছিস? তুহিন মাথা উঁচু নিচু করে বলে, খুব বাজেভাবে তার প্রেমে পড়েছি। তার জীবনে যদি কেউ থাকে? নেই, বিশ্বাস কর, আমি প্রতিনিয়ত ওর খোঁজ নিই, ছুটে যাই ওর আত্মীয়ের কাছে, গিয়ে প্রতিদিন খোঁজ নেই। আমি শিওর হয়েছি ওর নেই কোনো বয়ফ্রেন্ড আর নেই কোনো সম্বন্ধ। যদি মেয়েটার পরিবার তোকে না মানে? কেন মানবে না? আমি কি ছেলে হিসেবে খারাপ? আমার কোনো বাজে নেশা নেই, নারী চক্কর নেই, এমনকি ভালো বেতনের চাকরি করি, সম্মান পাই সবার থেকে। সব থেকে বড় কথা, তাদের মেয়েকে আমি রানীর হালে রেখে দেব। আমার মা বাবার একমাত্র বৌমা হবে সে। আমার বোন অনেক সুইট, সে একটা ভালো ননদ পাবে, আর কি চাই? দর্শন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে তুহিনকে। তুহিন এবার মজা করে বলে, ডোন্ট ওরি দোস্ত, আমার সাথে যদি মেয়েটার পরিবার না মেনে নেয়, তাহলে অপশন হিসেবে তোর বোন তো আছে, তাকে না হয় পটিয়ে নেব। খবরদার আমার বোনের দিকে চোখ দিবি না। ওর ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা আছে। তার থেকেও বড় কথা, বন্ধুর সাথে বোনের বিয়ে দিয়ে আমি শালা দুলাভাই সম্পর্ক করে সম্পর্কের আলাদা রূপ দিতে চাই না। আশিককে দেখেছিস তো? রোমানের বোনকে বিয়ে করেছিল। আশিকের সংসারে ঝামেলা হলে রোমানের সাথে ঝামেলা। আমার দেখে শিক্ষা হয়েছে। চিল, আমি নিজেই আমার শখের নারী ব্যতীত কোনো দিকে নজর দিচ্ছি না। আমি যদি তাকে নাও পাই, সারা জীবন একাকিত্বে কাটিয়ে দেব, তবু অপশন খুঁজব না, কারণ সে আমার অনেক সাধনার এক নারী, যাকে ভুলবার মন হয়নি তৈরি। দর্শন দেখতে পাচ্ছে তুহিনের দৃষ্টিতে সেই নারীটির জন্য আলাদা ভালোবাসা। অপরিচিত এক মেয়েকে নিয়ে বন্ধুর কাছে কেউই মিথ্যে বলবে না। তুহিন মনের কথা বলে একটু হালকা হয়ে নিল। রাত 10টার একটু পর বাসার নিচে গাড়ির শব্দ পাওয়া গেল। দিজা বই বন্ধ করে বলে, ভাইয়া এসেছে। শোভা উঠে দাঁড়ালো। দরজার কাছে এসে নিচের দিকে চোখ রেখে দেখে দর্শনের গাড়ি। দিজার উদ্দেশ্যে বলে, হুম। চলো নিচে যাই। আমি গিয়ে কি করব? তোমার স্বামী এসেছে আর তুমি জিজ্ঞেস করছো তুমি গিয়ে কি করবে? তুমি তো সব জানোই। এবং বুঝিও, এত তাড়াতাড়ি হার মেনে নিও না। আমি ক্লান্ত। আমি আছি তো আবারও এনার্জি ফিরিয়ে আনতে। চলো চলো। বলে হাত ধরে শোভাকে নিয়ে নিচে নামলো। শোভা মাথায় কাপড় দেওয়ার সময় পেল না। ওনাটা বুকের উপর মেলে রাখা। দিজার মাথায় ওনা আছে অবশ্য। ও বুঝতে পারে দর্শন এসেছে, তাই আগে থেকে নিচে যাওয়ার জন্য মাথায় ওনা দেয়। শোবার ইচ্ছে ছিল না যাওয়ার। নিচে নেমে ওর দাঁড়াতেই দর্শন গাড়ির চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসছেই ওদের দিকে। দর্শন তাকালো শোভার দিকে। শোভা চুপচাপ নিচের দিকে চেয়ে আছে। দিজার উদ্দেশ্যে প্রশ্ন করে, কাল পরীক্ষা নেই বলে কি পড়াশোনা বাদ? পড়ছিলাম তো ভাইয়া, তুমি এসেছো বলেই নিচে নামলাম। রাতের ব্যবস্থা করেছিস নাকি আনবো বাইরে থেকে? ভাবি রান্না করেছে। শোভা কথা বলার স্থান না পেয়ে উপরে উঠতে নিলে দর্শন বলে, কেন, ওর কি পড়ালেখা নাই? রান্না করে সময় নষ্ট করতে হবে কেন? শোভার পা থেমে যায়। এক সিঁড়ি উপরে পা রেখেই দাঁড়িয়ে পড়ল। দর্শন দেখছে শোভার পেছন পাশ। দিজা মৃদু হেসে বলে, আছে তো, বিকালে রান্না করেছে। তুমি ডিম কিনে দিয়ে গেছিলে, ওইটাই ভুনা করে আলু দিয়ে আর ভাত। সময় লাগেনি তো, সন্ধ্যার পর আমরা পড়তে বসেছি। দর্শন মাথা নাড়িয়ে হাঁটতে শুরু করে। শোভার পাশ কেটে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। যেতে যেতে জানালো, আমি চেঞ্জ করে আসছি। শোভা আর উপরে গেল না, রান্নাঘরের দিকে গেল। দিজা আড়ালে হেসে দেয়। এদেরকে দেখতেও ভালো লাগছে। শোভা ভাত বেড়ে নিয়ে এলো, তারপর তরকারি এনে প্লেটে রাখলো। দিজা পানি ভরছে জগে। সেও হাতে হাতে সাহায্য করছে টুকটাক। দর্শন নিচে নামতেই তিনজনে মিলে খেতে শুরু করে। দিজা গালে খাবার নিয়ে বলে, ভাবি অনেক মজা। ডিম ছেড়ে দিয়ে আলু দিয়ে এভাবে আবার রান্না করে খাওয়াবে। আমি এমনিতেও ডিম পছন্দ করি না, কিন্তু আজকের রান্নাটা অমৃত, তাই না ভাইয়া? দর্শন খেতে খেতে তাকালো দিজার দিকে। এমন প্রশ্ন করায় চোখ চলেই যায়। দর্শন কিছু বলতে নেবে শোভা বলে, বাধ্য হয়ে খাচ্ছ খাও, আমার হাতের রান্না আহামরি কিছু না। অনেকে তো আমার হাতের রান্না খেতেই চায় না, হয়তো পরিস্থিতির শিকার, তাই চুপচাপ মেনে নিল। এতে চাপা দেয়ার কিছুই নেই।
শোভার কথাতেই ক্ষোভ জমে আছে, বোঝা যাচ্ছে তা। দিজা কিছু ভেবে হতাশ হয়ে আছে। এদের কিভাবে এক করবে? উপায় তো নেই, তাও চেষ্টা চালাতে হবে। মুখ ফুটিয়ে বলতে নেয়। চাপান না। রান্নাটা খারাপ হয়নি দিজা, তোর টেস্ট ভালো আছে। দিজা হা করে তাকালো, শোভার হাত থেমে গেল। চোখ তুলে এক পলক তাকালো, আবারও খাওয়ায় মনোযোগ দিল। দর্শন আবারও বলতে শুরু করে। তোর ইচ্ছা করলে এমন টেস্টের জন্য আবদার করতেই পারিস। দিজা তো এবার মনে মনে বলেই দেয়। মেরে ভাই তো ফার্স্ট গাই, আর কিছু ডোজ দেওয়া লাগবে। এরপরেই আমার ফুপু হবার প্রস্তুতি নিতে হবে। ইস, কবে যে আসবে সেদিন। রাত গভীর হয়ে এসেছে। দর্শন ঘরে ঢুকে বিছানায় এসে বসলো। নতুন বিছানা, নতুন চাদর, সাথে নতুন সাদা বালিশ সব আছে, শুধু নেই কোনো একজন, শোভা। গত কয়েকদিন যশোরের একই ঘর, সেই এক বিছানায় শোভার নির্লিপ্ত উপস্থিতি এতটা অভ্যাসে পরিণত হয়েছে যে আজ তার না থাকাটাই অসহ্য লাগছে। সে তো কোনোদিন দর্শনের দিকে ফিরে শুয়ে থাকেনি, মুখ ঘুরিয়ে থাকতো চুপচাপ। কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকতো একা, কিন্তু সে ছিল বিছানার ও প্রান্তে। একটা জীবন ছিল, একটা হালকা নিঃশ্বাস, একটা শৈলের ঘ্রাণ ও এক ধরনের চুপচাপ অভিমানী উপস্থিতি। আজ সে নেই। আজ এই ঢাকার বাড়িতে, এই বিশাল ঘরে দর্শন একা। তার ঘুম আসে না, বারবার পাশ ফিরে তাকাচ্ছে, যেন শোভা হয়তো শুয়ে আছে, যেন চোখ ফিরিয়ে দেখলেই পাওয়া যাবে, কিন্তু না, সে নেই। দর্শনের বুকটা হালকা ধাক্কা খেলো। দর্শন ভাবছে, তবে কি আমি অভ্যস্ত হয়ে পড়েছি মেয়েটার কাছে, নাকি এটাই আসলে ভালোবাসা? আবার ভাবছে, না না না, এটা হতে পারে না। ভালোবাসা এত দ্রুত হয় না। আবার ভাবছে, যে মানুষটা কখনো কাছে আসেনি, সে আজ না থাকায় বুকটা কেন এত শূন্য লাগছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু দর্শনের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। সে হয়তো এতদিনে বুঝে ফেলেছে শোভা না থাকলে ঘুম আসে না। না, শুধু ঘুম নয়, শান্তিটাই আসে না। আর এটাই কি ভালোবাসা নয়? ব্যালকনিতে এসে ইজি চেয়ারে বসলো দর্শন। মাথাটা একেবারে এলিয়ে দিয়েছে চেয়ারের সাথে। পাশে থাকা গিটারটা হাতে ছুঁয়ে দেখল। একা নিস্তব্ধ পরিবেশে প্রায় টুংটাং আওয়াজ করে গান গায়। কোনো দুঃখজনক মুহূর্ত মনে পড়লেই গিটারের সঙ্গী হয়ে যায় সে। আজও তাই হলো। গিটার হাতে নিয়ে বাজাতে থাকে, তারপর গান শুরু করে। চার লাইন গেয়েই আবারও গিটারের শব্দে শান্ত ও নিরিবিলি পরিবেশকে এক আলাদা জগতে নিয়ে যায়। আসলে এমনটা হয়, পরিস্থিতি যেমনই হোক, একাকিত্বের মাঝে গিটারের শব্দে নিজেকে আটকে রাখলে আলাদা জগৎ সৃষ্টি হয়। যেন মনেই হয় না আমরা কোন পরিস্থিতি দিয়ে কাটাচ্ছি। দর্শনের এই গিটার বাজানোর শব্দ পায় শোভা। বিছানা থেকে উঠিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো, কান পেতে শুনতে থাকে ওপাশের গান। দর্শন আবারও সুর করে। গাইতে গাইতে দর্শনের চোখ ভিজে আসে। বুঝে থাকা চোখটা ভিজে যায়। সেই ছোট্টবেলার স্মৃতি তাকে ভাবায়, যখন সে ছিল 5 বছর বয়সী। তার স্কুল জীবনের প্রথম দিকের ঘটনা। এরপর থেকেই মেয়েতে এক প্রকার অ্যালার্জি। দেয়ালের ওপাশ থেকে শোভা শুনল গানটুকু। মনে মনে ভাবছে, লোকটার মাঝে কি দোটানা কাজ করছে? কেন এত অবিশ্বাস আমাকে? শুধু তো একজনই ঠকালো। আমাকে বিশ্বাস করলে আমি তো ভালোবাসা দিয়ে আগলে রাখতাম। আমি তো চাই সংসার করতে তার সাথে, তবে কেন এত দ্বিধাদ্বন্দ্ব? ফজরের নামাজ পড়ে শোভা ও দিজা চলে যায় ছাদে। ছাদে অনেক ফুল গাছ আছে। এক জায়গায় বড় চারকোনা একটা টব ভর্তি আছে লেমন গ্রাস। দর্শনের এই গ্রাস ফুল পছন্দ, বিশেষ করে লেবুর ফ্লেভার পাওয়া যায় তাই। চায়ের সাথে খুব খায়। দিজা আর শোভা এগুলোই খুঁটিয়ে দেখছিল। কিছু পাতা ছিঁড়ে নিয়ে নিচে যেতেই শোভা কিছু শব্দ পেল। দিজার উদ্দেশ্যে বলে, শব্দ কিসের? চলো গিয়ে দেখি। দুজনেই গেল। সিঁড়ির অন্যদিকে ফাঁকা একটি ঘর আছে, যেখানে রয়েছে জিমের যন্ত্রপাতি। খালি গায়ে কালো স্যান্ডো গেঞ্জি পরে জিম করছে দর্শন। বড় বড় চোখ করে শোভা। দিজা দেখা মাত্রই বের হয়। শোভা বেশিক্ষণ অপেক্ষা করে না, চলে গেল দিজার কাছে। দুজনেই রান্নাঘরে ঢুকিয়ে চা বানায়। শোভা বলে, তোমার ভাই অনেকটা আধুনিক জীবন কাটায়। বিদেশে থেকেছে, এটা তো স্বাভাবিক। আর পুরুষ মানুষ খুব কম আছে যারা আধুনিকভাবে চলেন না। তাই তো আমার মতো মেয়ে তার মনে জায়গা করতে পারেনি। ব্যর্থ হলাম আমি। আমার কিন্তু মনে হয় না, আমার মনে হয় তুমি সার্থক। শুধু একটু সময় লাগছে, এই যা। যাই হোক, তুমি খালামণিদের বাসায় যাবে কখন? বিকালে।
তোমার ভাইকে বলেছো? না, দুপুরে খেতে আসলে বলবো। ও, চা বানানো শেষ হতেই দর্শন হাজির হয়। দিজা চায়ের কাপ দিল দর্শনের হাতে। দর্শন চুমুক দিয়ে বলে, হুম, খুব সুন্দর হয়েছে। মায়ের থেকে শিখেছিস? না ভাবি, ও, ভাবি বানিয়েছে চা, আমি না। দর্শন চায়ের চুমুক দিয়ে শোভার দিকে চেয়ে বলে। ও, শোভা রান্নাঘরে চলে গেল। দর্শন বলে, আজকে দুপুরে আসতে পারবো না, তোরা নিজেদের মতো খেয়ে নিস। সে কি, তুমি দুপুরে আসবে না? তাহলে তো এখনই বলা লাগবে। আসলে ভাইয়া আমাকে খালামণি ডেকেছে 2 দিন ওখানেই থাকার জন্য। আম্মু বলে যেতে, তাই ঘুরতে যাচ্ছি 2 দিনের জন্য। পড়ালেখা? বই নিয়ে যাচ্ছি। ওই মেয়েটা যাবে? ভাবিকে নিয়ে যাব? সজীব আছে নাকি বাসায়? না মনে হয়। আর রাকিব ভাইয়াকে তো তুমি চট্টগ্রামে পাঠিয়েছো শুনলাম। বাড়ি ফাঁকা, কোনো পুরুষ মানুষ নেই। তাহলে ও গেলে নিয়ে যা, আমি ব্যস্ত থাকবো আজকে। আচ্ছা। দিজা উঠে গেল রান্নাঘরে। দুজনে মিলে রান্না করতে ব্যস্ত। দর্শন একটু পর অফিসে যাবে। 2 ননদ ভাবি মিলে রান্না করছে। সবকিছু গুছিয়ে খেয়ে বিদায় দিল দর্শনকে। ঘরে এসে দিজা 3 সেট জামা নিল। শোভার দিকে ফিরে বলল, তোমার জন্য কি কি নিব? আমিও যাব নাকি? হ্যাঁ, কেন যাবে না? তোমার ভাই যাবে? না, ভাইয়া ওদের বাসায় যায় না। ওদেরকে চেনেই না, রাকিব ভাইকে ছাড়া। কেন? আসলে ওটা তো আমার খালামণিদের বাসা, তাও আম্মুর আপন বোন না, চাচাতো বোনের বাড়ি ওটা। যেহেতু ওই খালামণির কোনো ভাই বোন নেই, তাই সেই সূত্রে আমাদের সাথে বেশি ভালো সম্পর্ক। ভাইয়া এদিকে যাওয়াটা বেমানান মনে করে। তাহলে আমিও যাব না। কেন? হিসেবে তো ওখানে আমারও যাওয়াটা মানায় না। দিজা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একা থাকতে পারবে তো? আমার অভ্যাস আছে। এটা ঢাকা শহর, তাই জিজ্ঞাসা করছি। বাড়ির মধ্যে একা থাকতে অসুবিধা নেই আমার, তাছাড়া মোবাইল তো আছেই। আমি কল দিলেই ধরবে, ঠিক আছে? ঠিক আছে। দুপুরের পর বিদায় নিল দিজা। একটা সময় কাটাতে কাটাতে দেখলো মাত্র 30 মিনিট হলো সে গেছে। ভালো লাগছে না তেমন, তাই কল দিল মিতুর কাছে। মিতু ধরতে সালাম দিয়ে কথা বলতে শুরু করে। কথার এক সময় এসে শোভা বলে, দিজাপু আজ ওর খালামণির বাসায় গেছে। আমি একা আছি, এদিকে বৃষ্টি পড়ছে। আমাদের এদিকেও বৃষ্টি। আমি তো আজ শাড়ি পরেছি, কিন্তু তোমার ভাই তো কাজে আছে। আমার মেয়েটাই আমাকে দেখে আদর করছে শুধু। শোভা হেসে দিয়ে বলে, তুমি একদম আমার ভাইয়ের জন্য পাগল। স্বামীর জন্য তো পাগল হবই। একটা মাত্র স্বামী আমার নসিবে আল্লাহ লিখে রেখেছে, তার জন্য পাগল হব না? শোভা হেসে দিল। মিতু আচমকা কিছু বুদ্ধি বের করে বলে, আজকে তুমি শাড়ি পরো। কেন? এই বৃষ্টিতে মনে আছে আমরা ননদ ভাবি কত মজা করতাম, শাড়ি পরে ভিজতাম উঠানে নেমে। বাসায় তো তুমি একা, তাহলে শাড়ি পরে ছাদে গিয়ে ভিজতে থাকো। আবার তো বললে আশেপাশে বাড়ি নেই, তার মানে কোনো পরপুরুষ দেখার সুযোগ নেই। তুমি তো শান্তিতে ভিজতে পারবে। কিন্তু উনি যদি রাগ করে? উনি বুঝবে কিভাবে? তুমি তো বললে উনি আসবে রাতে, তাহলে তার আগে পাল্টে নেবে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা তাহলে শাড়ি পরে নিই। কয়েকটা ছবি তুলে আমাকে দিও। ঠিক আছে। শোভা গেল শাড়ি পরতে। এদিকে মিতু কল দিল দিজার কাছে। দিজা ধরে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে নেয়। মিতুর সাথে আলাপ শেষ করতেই মিতু বলে, আমি শোভাকে শাড়ি পরতে বলেছি, তুমি ভাইজানকে বাসায় যেতে বলো। কিন্তু ভাইয়া কি বাসায় যাবে? কেন যাবে না? কারণ ভাইয়ার মিটিং আছে, আর ভাইয়া জানে ভাবি আমার সাথে যাবে। তাহলে জানাও শোভা তোমার সাথে যায়নি, দেখো কি করে। আজকে ভাইজানের একটা পরীক্ষা হয়ে যাক। কেমন পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। যদি সবার কথা শুনে এখনই বাসায় যায়, তাহলে মনে করতে হবে এটা ভালোবাসার সূচনা। আর যদি সন্ধ্যার পর যায়, তাহলে মনে করতে হবে এটা শুধুই দায়িত্ব, যেটা বুঝিয়ে দেয় বিচ্ছেদের অপেক্ষা। তুমি বুঝে বলছো তো? একদম, সংসার জীবন দিয়ে অভিজ্ঞতা নিয়ে বলছি। আচ্ছা তাহলে আমি বলছি ভাইয়াকে। দিজা এবার কল দিল দর্শনকে। দর্শন ধরছে না। আগেই জানা ছিল সে মিটিংয়ে। দিজা কি করবে বুঝতে পারল না। শোভাকে হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ দিল, সেজেছো নাকি? হ্যাঁ, কিভাবে জানলে?
মিতুভাবেই জানালো আমাকে ছবি দিবেন না। দিব? দাও দেখি আমার ভাবিকে শাড়িতে কেমন লাগে। শোভা কয়েকটা ছবি তুলে দিল দিজাকে। দিজা বুদ্ধি খাটিয়ে ওর মেসেঞ্জারে সকল বন্ধুকে হাইড করে শোভার ছবি স্টোরি দিল, যেটা শুধুমাত্র দর্শন একা দেখতে পাবে। স্টোরি দিয়ে একটা কল দিল দর্শনের আইডিতে, যেন দিজার মেসেঞ্জার আইডি আগে দেখা যায় এবং স্টোরি দেখে। সব কিছু ঠিক করে জানালার দিকে চেয়ে বৃষ্টি দেখে আর মনে মনে আনন্দের সাথে বলে, আজকেই হয়তো ফুপু ডাক শোনার আহ্বান আসবে। মিটিং রুমে পা রাখতেই নীরবতা নেমে আসে। দর্শনের প্রবেশ মাত্র সবাই উঠে দাঁড়ায়, সম্মানের সাথে স্বাগতম জানায়। দর্শন কোট খুলে চেয়ারের পেছনে রাখে, একবার সকলের দিকে তাকিয়ে হাতের ইশারায় সবাইকে বসতে বলে। নিজেও চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে বলে, শুরু করি। প্রজেক্টর অন হয়, আলো কমিয়ে দেয়া হলে ঘরটা হালকা আধারে ঢেকে যায়। লাইন বাই লাইন প্রেজেন্টেশনে চলতে থাকে। দর্শনের চোখ অন্য কিছু খুঁজছে যেন। স্ক্রিনে আচমকা শোভার মুখ দেখে চোখ খিচে বন্ধ করে, চোখ খুলে মাথা ঝাড়া দেয়, তারপর কাজে মন। হঠাৎই মোবাইল ভাইব্রেট করে ওঠে, নোটিফিকেশন আসলো যেন। ভেবে নিল কোনো প্রজেক্টের মেল। টেবিলের নিচে ফোনটা বের করে দেখে প্রজেক্ট এসেছে, সাথে আরেকটি মেসেজ। স্ক্রিনে দিজা। সে ভ্রুকুচকে মেসেঞ্জারে ঢোকে আর সঙ্গে সঙ্গে শরীরের ভেতরটা থমকে যায়। একটা স্টোরি। দিজার মতো লাগছে না, চেনা পরিচিত দেখতে স্টোরিতে ঢুকলো। সাদা শাড়ি, লাল পাড়, লাল ব্লাউজ, চুল খোলা, ওই ঠোঁটে গাঢ় টুকটুকে লাল লিপস্টিক, চোখে মোহ জমানো গাঢ় কাজল। আর কিছুই নেই, অথচ সবই আছে। এই চোখ, এই মুখ যে শোভা। হৃৎপিণ্ড যেন বুকে আর থাকে না, শরীরের ভেতর দিয়ে গরম ঢেউ বয়ে যায়। গলা শুকিয়ে আসে, মুখ শুকিয়ে কাঁধ সোজা করে বসে, ঠোঁট চেপে ধরে। এর মাঝেই দেখে দিজার মেসেজ। ভাবি বাড়িতে একা আছে, অনেক বৃষ্টি আজ। আমি খালামণিতে বাসে আসার পর বৃষ্টি, তোমাকে কল দিয়েছিলাম, ধরনি। মনে মনে ফোঁস করে নিঃশ্বাস নেয়। শোভা একা বাসায় জানতে পেরে বুকটা হাঁসফাঁস করছে। মেয়েটা আজকে সেজেছে কেন? বলেই আবারও স্ত্রী দেখে ফোঁস করে বলে, শি ইজ ট্রাইং টু কিল মি। হঠাৎ দাঁড়িয়ে যায়, চেয়ার পিছিয়ে শব্দ করে, কোটটা টান দিয়ে হাতে নেয়। রুম থেকে বেরিয়ে যেতে নিতেই ম্যানেজার বলে। দর্শনের চোখ রাগে লাল, পেছনে তাকিয়ে বলে, বাকিটা তুমি দেখে নিও, আমি একটা আর্জেন্ট মিটিংয়ে যাচ্ছি। ম্যানেজার থমকে গিয়ে ফিসফিস করে। গাড়িতে উঠেই দর্শনের হাত কাঁপছে, তবে মুখে আগুন। একবার কল দেয় দিজাকে, রিং হয় কিন্তু দিজা রিসিভ করে না। পরক্ষণেই দেখা যায় স্টোরি ডিলেট। মেসেজ আসে, সরি ভাইয়া, ভুল করে স্টোরি হয়ে গেছে। আমি প্রকৃতির একটা সুন্দর দৃশ্য দিতে গিয়েছিলাম, ভাবি বাসে একা আছে, সেটাই বলতে কল দিচ্ছিলাম। দর্শনের চোখ সরু হয়ে আসে, ঠোঁট কামড়ে ধরে, গলার বোতাম খুলে টাই একটু ঢিলা করে নেয়। অতপর গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে বলে, টুডে আই উইল ফিনিশ ইউ। গলা ভারী, নিঃশ্বাস গরম, রাগ মিশ্রিত মস্তিষ্ক, সাথে কাছে আসার আকর্ষণ, সব মিলে আজ যেন আগুন লেগে গেছে। গাড়িটা ঘোরে, গন্তব্য শোভার নিকটে। দর্শনের গাড়ি গলির মাথা ঘুরতেই চোখে পড়ে লোহার সেই বিশাল ফটকে তালা। দিজা তালা দিয়ে গেছে যেন কেউ ঢুকতে না পারে। দর্শনের কাছে তো চাবি আছে, চাবি বের করে বৃষ্টিতে ভিজতে ভিজতেই তালা খুলে গ্যারেজে ঢোকায় গাড়ি। বৃষ্টির ধারায় চুল, মাথা ও সম্পূর্ণ গা বেয়ে পানি গড়াচ্ছে। সেদিকে তার মন নেই, মন এখন শোভাকে খোঁজার ব্যস্ততায় আছে। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তারপর বারান্দা পেরিয়ে দরজার পর দরজা ঠেলে যায় দর্শন, কিন্তু শোভা নেই। হঠাৎ বুকের ভেতর খেলিয়ে ওঠে অদ্ভুত একটা টান। ছাদ। দৌড়ে ওঠে সে লোহার সিঁড়ি বেয়ে। ছাদের দরজাটা আধ খোলা, বাতাসে দুলছে ছাদের উপর টবে থাকা গাছের পাতাগুলো। এক পা ভেতরে ফেলতেই যা দেখে দর্শনের শ্বাস বন্ধ হয়ে আসে। সাদা শাড়ি, লাল পাড়, লাল ব্লাউজে ভেজা শরীর। শোভা দাঁড়িয়ে আছে আকাশের নিচে, দুহাত মেলে রেখেছে, চোখ বন্ধ, মুখটা উঁচিয়ে, ঠোঁটে শান্তির হাসি। ঠোঁটের ধারা তার কপাল ছুঁয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাড়ে, বুকের দিকে। চুলগুলো কোমর পেরিয়ে হাঁটু ছুঁই ছুঁই করছে। পেছন থেকে কোমরের অংশ থেকে শাড়ি সরে গিয়ে কোমরটা উন্মুক্ত করে দিয়েছে। সাদা ধবধবে চামড়া, সেখানেও বৃষ্টির ফোঁটা এসে লাগছে।
দর্শনের বুকের মধ্যে দাবানল। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে, চোখ আটকে যায় কোমরে, তারপর দৃষ্টিটা নামিয়ে আনে। গলা খাকারি দেয়, হালকা কাশে, কিন্তু শোভা শুনতে পায় না। দর্শনের ধৈর্য নেই, এক পা দু পা এগিয়ে আসে, শুভ্র ছায়ায় মতো কাছে গিয়ে দাঁড়ায় ঠিক পেছনে। শোভা নিজের মতো ঘুরে দাঁড়ায়, আচমকা পিঠ গিয়ে ঠেকে দর্শনের ভেজা বুকে। গরম নিঃশ্বাস শোভার ঘাড় ছোঁয়, শোভার গা শিউরে ওঠে। চমকে গিয়ে পেছনে তাকাতেই হাতটা গিয়ে পড়ে দর্শনের গালে, আর ঠোঁট একটু পর স্পর্শ করে না দর্শনের ছোপ ছোপ দাড়িতে। পা পিছলে যায় তার, কিন্তু সে পড়ে না। দর্শনের হাত শক্ত করে জড়িয়ে ধরে তার কোমর। বৃষ্টি তখন ঝমঝম করছে, আচমকা বিদ্যুৎ চমকালো, আলো এসে পড়ে তাদের ভিজে মুখে। শোভা একটুও ভাবার সময় না নিয়ে জড়িয়ে ধরে দর্শনকে। তার গলা কাঁপছে, ঠোঁট কাঁপছে, ঘাবড়ে বলে ওঠে, আমি খুব ভয় পেয়েছি। এভাবে কেউ পিছনে এসে দাঁড়ায়? দর্শনের মুখে মৃদু একটা বিজয়ী হাসি, হাত দুটো দিয়ে শোভার কোমরে আঁকড়ে ধরে নিচু গলায় ফিসফিস করে বলে, তাহলে ভিজতে এসেছিলি কেন? শোভা ধীরে বলে, ফাঁকা বাড়ি, নীরবতা, বৃষ্টি ঘেরা চারপাশ, মনে হলো নিজেকে একবার ভিজিয়ে নিই। ভেতরের জমে থাকা ভার যেন ধুয়ে যায়। দর্শন ভাবছে। আসলেই কি জমে থাকা ভার ধুয়ে যায়? শোভা মুখ তুলে তাকালো দর্শনের দিকে, চেয়ে বলে, আপনি না রাতে আসবেন বলেছিলেন? কিন্তু চলে এলাম এখন। কেন? জানি না, কিন্তু আসতে ইচ্ছে করলো। নিচে চলুন। শোভা নিচে যেতে নেয়, কিন্তু শোভার হাত আঁকড়ে নিজের নিকটে আনলো দর্শন। দুজনেই ভিজে আছে। শোভার অবাক চাহনি, দর্শনের চোখে ঘোর, তবুও চোয়াল শক্ত। কার জন্য সেজেছো? আমি কারো জন্য সাজি না। যখন একা থাকি তখন মন ভালো করি একটু। দিজার সাথে গেলে না কেন? যেতে ইচ্ছে করেনি। আজ যদি আমি না আসতাম? তাহলে আর কি, আমি একা থাকতাম। হঠাৎ বজ্রপাতে কি করতে? দম আটকে মরে যেতাম। শোভার কাট কাট উত্তর সহ্য হলো না। কোথাও আটকে গেল শোভার চোয়াল, শক্ত করে ছুঁয়ে বলে, খুব তো চেয়েছিলেন নিজের মনে জমে থাকা ভার বৃষ্টিতে ধুয়ে দিতে, তাহলে আমার মনের ভারগুলো বৃষ্টিতে আরো জাগিয়ে দিচ্ছ কেন? আমি কি করলাম? আমি তো আপনার কথায় তাল মিলিয়ে চলছি। আমার তালে তাল দিয়েও আমাকে ধ্বংস করে দিচ্ছ। শোভা চোখ আওড়ালো। দর্শন আচমকা তাকে নিজের বুকের মাঝে ঠেসে ধরে বলে, যখন দূরে রাখতে চাইতাম ছুটে এসে অধিকার জমাতে, এখন দোটানায় ভুগছি দেখে দূরে সরে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাও। আমি তোমার এই চাওয়াকে মানি না। আমি আপনার চাওয়া পাওয়াকে বুঝতে পারছি না। প্রতি রাত আমার একা কাটানোতে অভ্যস্ত ছিল। তুমি এসে একটা সপ্তাহ এমন ভাবে জড়িয়ে নিলে যে এখন আমার একা থাকতে গেলে কষ্ট পারি। শোভা চোখটা উঁচু করে দর্শনের মুখ দেখে। দর্শনের শক্তপোক্ত বুকটাতে কান রাখতেই কিছু শব্দ পায়। হৃস্পন্দন ওঠানামা করতে থাকে। শোভা প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসেন আমাকে? শোভার কানের কাছে মুখ এগিয়ে এনে বলে, শ্, এই প্রশ্নটা করবেই না। কেন? কারণ উত্তর দিব না তাই। নিচে চলুন, আপনি ভিজে যাচ্ছেন তো। আর একটু থাকি। আমার গায়ে ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর আসবে। আমি আছি তো, জ্বর কমানোর ব্যবস্থা হয়ে যাবে। শোভা ফ্যালফ্যাল চাহনিতে দেখে ভাবছে, মাথা গেল নাকি বৃষ্টিতে ভিজে? একসাথে দুজনেই মনে হয় অসুস্থ হয়ে যাব। আমি শারীরিক, উনি মানসিক। শোভা এখনও মানতে নারাজ দর্শন তাকে ভালোবাসে। হয়তো এই বৃষ্টিতে আলাদা টান অনুভব করছে দর্শন, কারণ এই দর্শন তো তাকে মানবেই না কোনো দিন। আর তো আছে মাত্র কয়েকদিন সময়। কিছুটা ব্যয় করে শোভা নিজে থেকে ছেড়ে দেয় দর্শনকে। শোভার চোখ মুখ গরম লাগছে, শরীরটা ভালো লাগছে না। বুঝতে পারছে জ্বর আসার আহ্বান এটা। কোনো মতে আঁচলটা ঠিক করে বলে, রান্না করতে হবে আমায়। আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। না, কোনো দরকার নেই। বলেই শোভা দৌড়ে চলে যায়। খালি পায়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে চলে গেল শোভা। পেছন থেকে দেখতে থাকে দর্শন, মুখে মুচকি হাসির সাথে মনে মনে বলে, ভালোবাসা শব্দটা উচ্চারণ না করে তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। কারণ যে শব্দে সত্য মিথ্যা জড়িত থাকে সে শব্দটা সম্পর্কের মাঝে না নেই শ্রেয়। ভালোবাসি বলেই বা কয়জন পারে সম্পর্ক ঠিক রাখতে? আমি না বলে সম্পর্ক মজবুত রাখতে চাই। আমি কথাতে না, কাজে বিশ্বাসী।
ঘরে ফিরে শোভা শাড়ি খুলে হালকা বাদামি রঙের সালোয়ার কামিজ পরে নিল। চুল খোলা রেখেই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রাতের জন্য ডাল সবজি ভাজি করার কথা ভেবেছে সে, সেগুলোর প্রস্তুতি নিতে থাকে। এই ফাঁকে দর্শন গোসল সেরে এক প্রকার চুপি চুপি রান্নাঘরে ঢুকল। শোভা অবাক হলেও কিছুই বলল না, শুধু একবার তাকিয়ে দেখে নিল, তারপর নিজের কাজে মন দিল। পেঁয়াজটা আমি কেটে দিই। দর্শনের স্বরটা শান্ত। শোভা একটু ইতস্তত করে বলল, থাক, হাত কেটে ফেলবেন আবার। আমি পারি। বলে দর্শন ছুরি তুলে নিল। শোভা কিছু না বলে পাশে একটু সরে দাঁড়ালো। দুজনের পাশাপাশি রান্নায় ব্যস্ত। হঠাৎ একটা পাত্র নামাতে গিয়ে শোভা হাত ফসকে পড়ে যেতে নেয়। দর্শন চট করে তাকে সামলে নিল। সেই মুহূর্তে দর্শনের হাত গিয়ে ছুঁয়ে গেল শোভার গাল। শোভাকে উঠিয়ে দর্শন হঠাৎ থেমে গিয়ে কপালে হাত দিয়ে বলল, তোমার তো শরীর গরম, জ্বর হচ্ছে না তো? শোভা কিছু বলতে গিয়ে থেমে গেল, চোখ নামিয়ে বলল, ঠিক আছি। দর্শন কিছু না বলেই এক গ্লাস পানি এনে ধরিয়ে দিল, সাথে নাপা। তারপর তার স্বাভাবিক গাম্ভীর্য রেখেই বলল, তুমি বসো, বাকিটা আমি করে দিচ্ছি। শোভা মৃদু আপত্তি করতে গিয়েও কিছু বলল না। খাবার তৈরি হলে দর্শন নিজে হাতে তার প্লেটে খাবার বেড়ে দিল। তারপর বলল, খাও, ঠান্ডা হয়ে যাবে। খাবার আমি মশলা কম দিয়ে রান্না করি, কিন্তু তোমার জ্বর তাই ঝাল চড়া দিয়েছি। শোভা চোখ তুলে একবার দর্শনের দিকে তাকালো। তাতে কোনো প্রেমের ঘোষণা নেই, কিন্তু ছিল একরকম নিশ্চিন্ত ভালোবাসার প্রকাশ। দর্শনের মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার ব্যবহারে যেন এক নিঃশব্দ প্রতিশ্রুতি। শোভা চাইছে খুশি হতে, কিন্তু ভাবছে আবার কোন ঝড়ে তার সুখ উড়ে যায়। রাত ঘন হতে চলেছে, কিন্তু শোভার চোখে ঘুম নেই। বই পড়তে বসেও ভালো লাগছে না। এদিকে বিছানায় গড়াগড়ি খাচ্ছে বারবার। দর্শন তাকে বলেছিল একবার, ভয় করলে আমার ঘরে আসতে পারো। শোভা সাহস দেখিয়ে বলেছিল, আমি বাড়িতে একাই থাকতাম। এটা তো নতুন পরিবেশ। তো দর্শন মুস্কি হেসে বলে, ওর ঘরের কাছে একটা বটগাছ আছে। শোভার গায়ে কাটা দিয়ে উঠল। বটগাছ মানে যে ভূতের বাসা, এটা শোভা মনে প্রাণে বিশ্বাস করে। মাথায় ছিল না দিজার ঘরের পাশে এই গাছ আছে, যা একটু ভাবনার চিন্তায় পড়েছিল। দর্শনের মুখের হাসি দেখে মিথ্যা সাহস দেখিয়ে বলে, সমস্যা নেই, আমি পারবো। দর্শন ভেবেছিল এই সুযোগে শোভাকে নিজের কাছে আনার, কিন্তু সে সোজা পথ অবলম্বন না করে বেকা রাস্তা দেখলে তার জীবনটাই তো বেকা যাবে, এটা ভুলে গেছে। মুখটা গম্ভীর করে বলে, তোমার ইচ্ছা। এখন শোভা ভাবছে, যা একটু জ্বর কমেছিল এখন আবার বাড়বে মনে হচ্ছে। আমার তো ভয় পেলে আরো জ্বর বাড়ে। আর রাগ করে লাভ নেই, দিজাপু আসলে না হয় রাগ দেখাবো। এখন যাই, ওনার পাশে জায়গা করে ঘুমাই। কোনো মতে উঠে দর্শনের ঘরের দিকে আসলো। এসে দরজায় কড়া নাড়তে চাইলে আবার হাত থেমে যায়। পেছন ফিরে চলে যেতে নিলে দরজা খুলে দর্শন বলে, চলে যাচ্ছ কেন? শোভা থমকে গেল। এমন ভাব যেন অপেক্ষায় ছিল। দর্শন পেছন ফিরে বলে, আপনি জানলেন কিভাবে আমি এখানে? কারণ আমি জানতাম তুমি আসবে এখানে। ভেতরে আসো। শোভা অবাক হলেও ভেতরে ঢুকে। দর্শনের ঘরটা একটু বেশি সুন্দর। বড় ড্রেসিং টেবিল, পাশে বড় আলমারি, তার পাশে বুক সেলফ, সেখানে অনেক বই যেগুলোতে চোখ আটকে যায় শোভার। তারপর বিছানায় চোখ রেখে বলে, আমি কোথায় ঘুমাবো? কেন, বিছানায়? জায়গা কম তো। দর্শন বিছানার দিকে তাকাতেই ভাবনায় পড়ে কিছুক্ষণের জন্য। ভাবনা শেষ করে বলে, আমরা তো তোমার বাসায় ছিলাম, এর থেকেও ছোট্ট বিছানায়। গুটিসুটি দেওয়ার কারণে পরদিন হাঁটু ব্যথা করে। সেই হাঁটুতে আবার আপনিও লাথি মারেন। অমন কুংফু হয়ে দাঁড়িয়েছিলে কেন? ভেবেছিলাম আপনি আবার থাপ্পড় দেবেন, তাই অগ্রিম প্রস্তুতি নেই, কিন্তু গাল বাঁচাতে গিয়ে পাটা হারাই। দর্শন হেসে দেয় শোভার কাণ্ডে। শোভার মাথায় ঝিমঝিম দিচ্ছে, কপাল কেঁপে কেঁপে ব্যথা উঠছে। এটা যখন হয় জ্বর আসেই আসে। এই জ্বর যদি আসে তাহলে তার অবস্থা শেষ। সারাদিন ঘুমের মধ্যেই তার দিন পড়ে থাকে। দর্শন শোভাকে চিন্তা করতে দেখে ভাবলো মেয়েটা লজ্জায় পড়ে আছে, তাই বিছানার দিকে তাকিয়ে বলে, বিছানাটা আরে 6 ফুট লম্বায় 7 ফুটের। তো আমি আড়াআড়ি 1.5 ফুট আর তুমি আড়াআড়ি 1.5 ফুট নেওয়ার পরেও মাঝখানে ফাঁকা থাকে 3 ফুট। ব্যালেন্স করা যায়। আজকে রাতটা একটু কষ্ট করে ব্যালেন্স করো, কাল নতুন খাট আনবো। শোভা জ্বর নিয়ে কষ্ট করে চোখ মেলে আছে, আর মনে মনে দর্শনের গোষ্ঠী উদ্ধার করছে। কোনো কথা না বাড়িয়ে উঠে গেল বিছানায়।
4 ফুট জায়গা জুড়ে ইচ্ছে করে শুয়ে পড়ল, মানে 2 হাত মেলে দিয়ে শুয়ে শুয়ে বলে, এটা আপনার দাদাজানের আমল না যে 12 ফুট 14 ফুটের ঘাট পাবেন, যেটা পেয়েছেন এটাই বেশি। মানি ইজ পাওয়ার। তুমি দেখবে এটা, আমি কালকেই আনবো। মেজাজ গরম করে শোভা জ্বর নিয়ে ধমক দিল। ও মিয়া ঘুমান তো। শোভার খুব ঘুম পাচ্ছে, যেভাবে ধমক দিল এটা শুনতে পায়নি দর্শন। লাইট বন্ধ করে আজ সে গুটিসুটি দিয়ে শুয়ে থাকলো। ভোরের আলো এখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। মসজিদের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। দর্শনের ঘুম ভেঙে গেছে। সে অজু করে নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ শোভার দিকে তাকিয়ে দেখে ও এখনও ওঠেনি। সাধারণত ফজরের নামাজে শোভা নিজেই উঠে পড়ে, আজ কিছু একটা অস্বাভাবিক। শোভা। দর্শন নিচু গলায় ডাক দেয়, কোনো সাড়া নেই। সে কাছে গিয়ে কপালে হাত রাখে, একটু চমকে ওঠে, আগুনের মতো গরম। জ্বর? দর্শন আলতো করে কাঁধে হাত দিয়ে নাড়া দেয়, ডাক দেয় স্নেহের সাথে প্রথমবার, এই শোভা, ওঠো তো। শোভা চোখ খুলে ক্লান্তভাবে বলে, শরীর ভালো নেই। জ্বর হয়েছে তোমার, নামাজ পড়ে একটু বিশ্রাম নাও। দুজনেই নামাজ পড়ে নিল। শোভা কোনো মতে ঝিমিয়ে পড়ে। নামাজ শেষে শোভা আর না পেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। দর্শন ওর পাশে বসে দুশ্চিন্তার সাথে বলে, কোথায় কষ্ট হচ্ছে? ঘুম জড়ানো কণ্ঠে শোভা জানায়, মাথায় খুব ব্যথা। বৃষ্টির পানি মাথায় লাগাতে এমন হয়েছে কি? হুম। দর্শন নিজের হাতের তালু দিয়ে আস্তে আস্তে টিপে দেয় শোভার কপাল। দর্শনের চোখে মুখে আজ শোভার জন্য এক অনুভূতি, যেন শীতল পরশ হয়ে শোভাকে জড়িয়ে ধরে। শোভা গভীর ঘুমে আচ্ছন্ন দেখে দর্শন উঠে রান্নাঘরে যায়। ফ্রিজে কি আছে দেখে দ্রুত হালকা খিচুড়ি রান্না করে। এক পাশে ডিম সিদ্ধ দেয়, অন্য পাশে আদা, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে পানি ফুটিয়ে নিল। এটা ঠান্ডা সর্দির সময় উপকারে আসে, মাথা ব্যথা কমাতে খুবই উপকারী। খাবারটা গরম গরম করে এনে শোভার পাশে বসে শোভার কপালে হাত দিয়ে ডাকে। শোভা ওঠো। চোখ মেলতে চায় না শোভা, তাও দর্শনের বারংবার ডাকাতে ওঠে। বসতে কষ্ট হয়। দর্শন হাত ধরে কাঁধ টেনে নিজের কাছে আনে, তারপর বলে, চলো একটু খেয়ে নাও, না খেলে জ্বর কমবে না। শোভা বসে পড়ে। দর্শন নিজেই 1 চামচ করে খাইয়ে দেয়। শোভা কিছু বলার আগেই সে বলে, আজ অফিসে যাচ্ছি না, ম্যানেজারকে বলে দিয়েছি। শোভার চোখে পানি চিকচিক করে ওঠে। অসুস্থ থাকলেও খেয়াল করছে রাগী এই লোক, যে কিনা মেয়েদের সহ্য করতে পারে না। এক কথায় মেয়েতে অ্যালার্জি। সে আজ কতটা যত্ন নিয়ে তার বউকে সেবা করছে, এটুকু পেতেও যেন ভাগ্য লাগে। দর্শন এই চাহনি দেখে হেসে বলে, এইবার বিশ্রাম নাও, আমি আছি পাশে। তোমার কষ্টের সময় পাশ থেকে সরে যাচ্ছি না। শোভার মুখে একটু প্রশান্তির ছায়া নামে। দর্শনের কাঁধে মাথা রেখে ও আবার ঘুমিয়ে পড়ে। দর্শন চুপচাপ বসে থাকে পাশে, যেন পুরো পৃথিবীটাকে রক্ষা করার দায়িত্ব তার কাঁধে। শোভার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মেয়েটার মাথা দিয়েও তাপ বেরোচ্ছে। বোঝাই যাচ্ছে জ্বর অতি সহজে সারবে না। কল দিয়ে ডাকলো ডাক্তারকে। তিনি এসে শোভাকে চেক করে কিছু ওষুধ লিখে দেন। দর্শন পারছে না শোভাকে রেখে বাইরে যেতে, না পেরে কল দিল তুহিনকে। তুহিন আসতেই নিচে নামে দর্শন, প্রেসক্রিপশন দিয়ে বলে, এগুলো এনে দে দোস্ত, ওকে ছেড়ে আমি যেতে পারছি না। তুহিন দেখল দর্শনের চোখ মুখ, আলতো হেসে চলে গেল প্রেসক্রিপশন নিয়ে। কিছুক্ষণ পর ওষুধ এনে কল দেয়। দর্শন নিচে গিয়ে দরজা খুলে ওষুধ নিয়ে বলে, ভেতরে আয়। তুহিন ভিতরে ঢুকে খাবার টেবিলে বসে বলে, একটু পরেই ক্লাস আছে, যেতে হবে রে। বলেই পানি পান করে বলে, আজ আসি, অন্যদিন কথা হবে। দর্শন থামল না, সেও এখন শোভার কাছে থাকতে চায়। তুহিন বের হলে দর্শন দরজা দিতে নেবে, এমন সময় তুহিন পেছন ঘুরে বলে, একটা বিষয় খেয়াল করলাম। দর্শনের কপাল কুঁচকে এলো। তুহিন মৃদু হেসে বলে, তুই ভাবিকে ভালোবেসেছিস। মেয়েতে অ্যালার্জি থাকা দর্শন ফরাজি তার বউয়ের প্রেমে ফেসে গেছে। দর্শন উত্তর দিল না। তুহিন চলে গেল নিজের মতো করে। টেবিলের উপর কিছু ফলের প্যাকেট, যেগুলো তুহিন রেখে গেছে শোভার জন্য। আঙুর ধুয়ে নিল ও শশা কেটে শশার উপর একটু লবণ দিয়ে নিয়ে গেল। ট্রে টেবিলের উপর রেখে শোভার পাশে বসে অসুস্থ মুখটায় চোখ বুলায় দর্শন। শোভার ঠোঁট দুটো শুকিয়ে আছে, চোখের কোণা দিয়ে পানি জমতে জমতে ময়লা জমেছে। এই প্রথম দর্শন ঘৃণা না করে নিজে তার রুমাল ভিজিয়ে এনে চোখ মুখ পরিষ্কার করে দেয়। শোভার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। এটা ইচ্ছাকৃত না, কিন্তু ছোঁয়ার পর আর আঙুল সরাতেও পারল না। শোভা চোখ বুজেই আছে,
আঙুর একটা নিয়ে শোভার ঠোঁটের ওপর একটু চাপ দিল, যেন মুখ পুড়ে নেয়। হলো তাই। একবার মুখে পুড়তে পারলেই নিজের মতো চিবিয়ে খাচ্ছে শোভা। এভাবে যেগুলো মুখে রুচি আনে ভরা পেটে খাইয়ে দিল। খাওয়ানো শেষ করে শোভার পাশে বসে শোভার মুখের দিকে চেয়ে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শোভার বন্ধ চোখ জোড়া দেখে বলে, এই মেয়েটা আজ আমার অভ্যাস হয়ে গেছে। ও পাশে না থাকলে কিচ্ছু ঠিকঠাক চলে না, অথচ কেউ জানে না এই মেয়েটাই আমার সবচেয়ে দুর্বল জায়গা। ও কষ্টে থাকলে আমার ভেতরটা ভেঙে যায়, আর সেটাও কাউকে বুঝতে দেই না, এমনকি কোনোদিন দিবও না। তোমাকেও বুঝতে দেব না যে তুমি আমার জন্য কতটা দুর্বল হয়ে দাঁড়িয়েছো। আসল কথা হলো দর্শন ভয় পায় শোভাকে হারানোর। নিজের মা যদি তার নারী কাটা ধনকে ছাড়তে পারে, শোভা তো বউ। আজকাল কাকে বিশ্বাস করা যায়? মা যেখানে বিশ্বাসঘাতক, সেখানে বউ তো পরের বাড়ির মেয়ে। দর্শন বুঝতে দেবে না কাউকে শোভার প্রতি তার অনুভূতি কি। কিন্তু আদৌ কি এই অনুভূতি গোপন থাকবে? কোনো কিছুই তো গোপন থাকে না। তাহলে দর্শনের অনুভূতি কিভাবে গোপন থাকে? দুপুরের দিকে ঘুম ভাঙে শোভার। চোখ মেলে পেটের উপর ভার কিছু অনুভব করে। একটু উঠে দেখে দর্শনের মাথাটা তার পেটের উপর। শোভা একটু অবাক হলো। এখন তার শরীরটা সুস্থ লাগছে, মাথা ব্যথা নেই, শরীরে দুর্বলতা নেই। তাহলে কি দর্শনের সেবা দ্বারা সুস্থ সে? ভেবেই ঠোঁটের করে হাসি আসলো। শোভা একটু উঠতে চায়, এভাবে মাথা উঁচিয়ে রাখা সম্ভব না। এছাড়া তাকে উঠতে হবে। একটু নড়তেই দর্শন চোখ মেলে তাকিয়ে বলে, কিছু লাগবে? শোভা মাথা নেড়ে বলে, বাথরুমে যাব। দর্শন হাত ধরে দাঁড় করায় শোভাকে। শোভা উঠে দাঁড়িয়ে বলে, আমি নিজেই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। দর্শন মৃদু হেসে বসে পড়ল বিছানায়। শোভা চলে গেল। এর মধ্যে আসে দিজার কল। ধরতেই দিজা বলে, আমি কাল সোজা পরীক্ষা দিয়ে আসবো ভাইয়া। খালামণি আজকে যেতে দিচ্ছেন না, তুমি ভাবিকে নিয়ে কলেজে যেও। তোর ভাবির জ্বর এসেছে। কি বলো? কিভাবে? কালকে বৃষ্টিতে ভিজেছে, তাই। তুমি কিভাবে জানলে? আমি বিকালে এসেছিলাম বাসায়। দিজা একটু হেসে দিয়ে বলে, ও, আমি কি আসবো ভাইয়া? না থাক, আসতে হবে না তোকে, আমি আছি ওকে দেখার জন্য। অফিসে যাবে না আজ? না, আজকে অফিসে যাব না, কাল একেবারে ওকে ভার্সিটিতে দিয়ে চলে যাব। দিজা মৃদু হেসে বলে। আচ্ছা, তাহলে রাখছি। দর্শন কল কেটে দেখে শোভা বেরিয়েছে। বাইরে এসে শোভা বিছানায় বসে বলে, কয়টা বাজে? 1:10। ও মাই গড, অনেক লেট হয়েছে। আমি কিছুই তো রান্না করিনি। আমি যাচ্ছি, আপনি বসুন। না, তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি। আগে নামাজ পড়ে নিলে ভালো হয়। হ্যাঁ, তুমি উজু করে নাও, আমি উজু করে আসছি। দুজনেই দুদিক থেকে অজু করে এলো। একসাথে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। শোভা বেশ সময় ধরে মোনাজাত শেষ করে। দর্শন উঠেছে অনেক আগেই। মোনাজাত শেষ করে করগুনে কিছু পড়ছে, অতপর নিজের বুকে ফু দেয়। দর্শন দেখে বলে, এগুলো কি পড়লে? নামাজের পরেও কিছু দোয়া থাকে, যেমন অলসতা দূর করা, সংসারে সুখ, আল্লাহর থেকে চাওয়া, বিপদ থেকে মুক্তির জন্য অনেক দোয়া আছে, ওগুলো পড়তে হয়। শোভা উঠে জায়নামাজ ভাঁজ করে বলে, দুজন একসাথে রান্না করি, চলুন। চলো। দুজনেই রান্নাঘরে গেল। শোভা ফ্রিজে মাছ মাংস দেখে নাক সিটকে বলে, আজ এগুলো খেতে ইচ্ছে করছে না, আপনি কি খাবেন? আমি ভেজিটেবল করতে পারি। এটা তো আমিও পারি। আমি কোরিয়ান ভেজিটেবলের কথা বলেছি, ওটা শুধু খেতে বেশি মজা, ওটাই খাবো এখন। সে আবার কিরকম? দর্শন মৃদু হেসে ক্যাপসিকাম, বাঁধাকপি, বরবটি, পেঁপে, গাজর বড় বড় করে কুটে নেয়। ছুরি দিয়ে আদা রসুন কুচি কুচি করে খুব সুন্দরভাবে রাখলো ফ্রিজে। শোভা দেখছে নিখুঁতভাবে এগুলো কাটতে। দর্শন এবার পেঁয়াজ কাটলো নিজের মতো। সব করছে দেখে শোভা বলে, আপনি এত কিছু পারেন? কোরিয়াতে আমাদের নিজেদের কাজ নিজেরাই করতাম। আমার সাথে এক কোরিয়ান ফ্রেন্ড ছিল, ও আমাকে এগুলো শিখিয়েছে। সে এখন কি করে? বিজনেস সামলায় ওদের ওখানকার। দর্শন ভেজিটেবল কোরিয়ান স্টাইলে রান্না করে। কিছু সস ও প্যাকেট ছিঁড়ে কী সব মিক্সড করে যা দেখে শোভা বুঝে উঠতে পারে না, কিন্তু দেখছে শুধু। আরেকটা গ্যাস ধরিয়ে তাতে মুরগির লেগ পিস দিয়ে অলিভ অয়েল তেলে হালকা ভেজে নেয়, তাও গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন কুচি দিয়ে। শোভা মুখটা বেঁকিয়ে বলে, পেঁয়াজ, ঝাল এগুলো কিছু দেবেন না? অতটুকু তেলে হবে? খুব ভালোভাবেই হবে, খেয়েই দেখো, আজ ভাত লাগবে না সাথে।
শোভা ভাবছে এগুলো খাবে কিভাবে। ওর তো ক্ষুধাও লেগেছে, কি করবে বুঝতে পারছে না। এগুলো দেখতে তো ভালোই, কিন্তু রান্নার ধরন দেখে ওর মনে ধারণা হয়েছে মাংসের মধ্যে কোনো মশলাই ঢোকেনি, ভেতরটা কাঁচা আছে। গা কেমন ঝিনঝিন করে ওঠে ওর। দর্শন এবার তাতে সয়া সস দিতেই শোভা বলে, এটা কত জায়গায় দিবেন? এটাই তো বাইরের দেশের খাবারের আসল স্বাদ আনে, ওরা সস দেয় বেশি। কাঁচামরিচ কি চেনেন না ওরা? অবশ্যই চেনে, কিন্তু সব কিছুতে না। এগুলো খেয়ে বাঁচে কিভাবে? তুমি আমি যেভাবে বেঁচে থাকবো সেভাবে। আমার কান্না পাচ্ছে কেন? আপনাকে রান্না করতে দেখে। বিশেষ করেন আমি আপনাকে আর রান্না করতে দিব না। দর্শন বুঝল না শোভার কি হলো। শোভা তো এমনি ওর ভাইয়ের মোবাইলে টুকটাক দেশের কয়েকটা ভিডিও দেখেছে, কিন্তু এত কিছু নিয়ে জানে না। দর্শন রান্না শেষ করে টেবিলের উপরে গুছিয়ে বলে,